সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ, বক্সিগঞ্জ, জামালপুর। আজকের এই পাঠটি একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের পাঠে চলে যাই। আজকের পাঠের বিষয়বস্তু হলো মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকাল। পাঠ শেষে শিক্ষার্থীরা যে সমস্ত বিষয়বস্তু জানতে পারবে তা হলো সম্রাট জাহাঙ্গীরের পরিচয় সম্পর্কে প্রথমে শিক্ষার্থীরা জানতে পারবে। শিক্ষার্থীরা পাঠ শেষে সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করতে পারবে। সেই সাথে সম্রাজ্ঞী নূরজাহানের পরিচয় জানতে পারবে সম্রাজ্ঞী নূরজাহানের চরিত্র এবং কৃতিত্ব, এবং সবশেষে সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের যে প্রভাব ছিল সেই প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা ভালোভাবে ধারণা লাভ করতে পারবে। সম্রাট জাহাঙ্গীরের পরিচয়। সম্রাট জাহাঙ্গীর 1569 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সম্রাট আকবর, মাতা ছিল হিন্দু রাজপুত কন্যা রানী যোধবাই। সম্রাট জাহাঙ্গীরের আসল নাম হল নুরউদ্দিন মোহাম্মদ সেলিম। জাহাঙ্গীর শব্দের অর্থ বিশ্ববিজয়ী। সম্রাট জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং দীর্ঘ সময়ব্যাপী শাসনকার্য পরিচালনা করে, অর্থাৎ 1605 খ্রিস্টাব্দ থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত 22 বছরের মতো সময় শাসনকার্য পরিচালনা করে 1627 খ্রিস্টাব্দের দিকে তিনি মৃত্যুবরণ করেন। সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব নিয়ে আমরা আলোচনা করব। যোগ্য শাসক। সম্রাট জাহাঙ্গীর তার পিতার মতো একজন যোগ্য শাসক ছিলেন। ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার দ্বারা তিনি দীর্ঘ সময় মুঘল সাম্রাজ্য শাসন করতে সক্ষম হয়েছিলেন। তিনি সকল শ্রেণী প্রজাদের জন্য সম আইন প্রয়োগ করেছিলেন। ঐতিহাসিকরা একথা নির্দ্বিধায় স্বীকার করেছেন যে জাহাঙ্গীর তার পিতার মতো চারিত্রিক শ্রেষ্ঠত্ব তেমনটা লাভ না করলেও তিনি তার পিতার যে প্রশাসনিক নীতি এবং সংস্কারসমূহ এগুলো উনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে যোগ্য শাসক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তার নিজস্ব কোনো উপদেষ্টা বা মন্ত্রিসভা ছিল না। তিনি নিজেই পরিচালক বা উপদেষ্টা ছিলেন
এই ব্যাপারে তিনি অন্য কারো বিরোধিতা সহ্য করতেন না। সাম্রাজ্য বিজেতা এবং সাম্রাজ্য সংগঠক হিসেবে সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব নিয়ে এ পর্যায়ে আমরা আলোচনা করব। জাহাঙ্গীর তার পিতাকে অনুসরণ করে সাম্রাজ্যের সীমা বিস্তারের দিকে মনোযোগ দেন এবং এ উদ্দেশ্যে তিনি বিভিন্ন অঞ্চল জয় করেন। সিংহাসনে আরোহণ করেই তিনি প্রথম বাধা হিসেবে তার জ্যেষ্ঠ পুত্র খসরুর বিদ্রোহ দমন করেন। অতঃপর তিনি 1615 সালের দিকে মেবার, 1620 সালের দিকে কাংড়া বা নগরকোট দুর্গ জয় করেন। অতঃপর দাক্ষিণাত্যে তিনি তার পুত্র খুররম, অর্থাৎ পরবর্তীতে যিনি মুঘল সম্রাট হয়েছিলেন শাহজাহান, তাকে 1617 খ্রিস্টাব্দের দিকে প্রেরণ করে দাক্ষিণাত্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং বলা যায় জাহাঙ্গীর শাসক হিসেবে নিজেকে যেমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, একইভাবে সাম্রাজ্যের বিজেতা এবং সাম্রাজ্যের নিরাপদ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং তার দক্ষতার দ্বারা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। সফল সেনানায়ক হিসেবেও তার কৃতিত্ব আমরা লক্ষ্য করি। তিনি যোগ্যতার সাথে তার পুত্রের বিদ্রোহ দমন করেন এবং তার পরিচালিত বিভিন্ন অভিযানে তিনি দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। তিনি নিজে যুদ্ধের পরিকল্পনা করতেন এবং সে অনুযায়ী সেনাপতিদেরকে যুদ্ধের বিষয়ে নির্দেশনা প্রদান করতেন। অবশ্য শেষের দিকে, জীবনের শেষ বয়সের দিকে তিনি যুদ্ধের ব্যাপারে ততটা দক্ষতার সাথে ভূমিকা পালন করতে পারেননি, কারণ ভগ্ন স্বাস্থ্যের জন্য তিনি প্রকৃত সমর নৈপুণ্য হারিয়ে ফেলেছিলেন। তবে তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিতেন। সুবিচারক হিসেবে তার কৃতিত্ব, সাম্রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য উনি সমূহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। উনি একজন নিরপেক্ষ বিচারক ছিলেন। সম্রাট নিজে বিচার কার্য পরিচালনা করতেন। তার কাছে সাম্রাজ্যের নিম্ন স্তরের লোকও সরাসরি বিচার প্রার্থী হতে পারত। আসামি দোষী সাব্যস্ত হলে তিনি তাকে তার অপরাধের জন্য অপরাধীকে তার অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হতো। একবার একজন প্রতাপশালী ব্যক্তিকে শাস্তি প্রদানের সময় তিনি বলেছিলেন, আল্লাহ না করুন এ সমস্ত ব্যাপারে আমির ও যুবরাজদেরকেও আমি ক্ষমা না করি। এই বক্তব্যের দ্বারাই উনি সাম্রাজ্যে কতটুকু ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন সেটি বোঝা যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উনি সিংহাসনে আরোহণ করার পর জনগণের সাথে তার সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রথমেই উনি ষাটটি ঘণ্টাযুক্ত 30 গজ লম্বা একটি সোনার শিকল আগ্রা দুর্গের শাহ বুরুজি হতে যমুনা নদীর তীর পর্যন্ত একটি প্রস্তর নির্মিত স্তম্ভের সাথে ঝুলিয়ে দেন। এতে বিচার প্রার্থী যে কোনো ব্যক্তি এই শিকল টানলেই তার প্রার্থনা সম্রাটের নিকট পৌঁছাবার জন্য এই ব্যবস্থা উনি গ্রহণ করেছিলেন। এই ঝুলানো সোনার শিকলের পশ্চাতে সম্রাটের সততা এবং তার ন্যায়পরায়ণতার উচ্চ ধারণা ও উদ্দেশ্য নিহিত ছিল বলে অনেক ঐতিহাসিক মত প্রকাশ করেন। যোগ্য শাসকের বৈশিষ্ট্য স্বরূপ উনি
দস্তুরুল আমাল নামে 12টি আইন জারি করেন। এই আইনের বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি সাম্রাজ্যের শান্তি ও নিরাপত্তা বিধান করতে সক্ষম হয়েছিলেন। শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক। সম্রাট জাহাঙ্গীর শিল্প ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছিলেন। তার তুর্কি ও ফার্সি ভাষায় যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। তার শাসনামলে সাহিত্যের চরম উৎকর্ষতা লাভ করেছিল বলে অনেকেই তার রাজত্বকালকে মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যের অগাস্টান যুগ বলে অভিহিত করেছিলেন। সম্রাট নিজে তুজুকি জাহাঙ্গীর নামে একটি উচ্চমানের গ্রন্থ রচনা করেছিলেন, যা ঐতিহাসিক দলিল হিসেবে পরিগণিত হয়েছে। তিনি সঙ্গীত ও চিত্রশিল্পের প্রতিও আগ্রহ প্রকাশ করেছিলেন। তার চিত্রবিদ্যার পারদর্শিতার কারণে তাকে শিল্পীদের রাজাও বলা হয়। এ থেকে বোঝা যাচ্ছে উনি শিল্প সাহিত্যের কতটুকু সমঝদার ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের চরিত্র সম্পর্কে আমরা এবার জেনে নেব। উনি নিজে আত্মনির্ভরশীল ছিলেন। তার শাসনামলের শুরুর দিকে আত্মনির্ভরশীল ছিলেন, কারো উপর নির্ভর করতেন না। আমরা আগেই উল্লেখ করেছি যে তার নিজস্ব কোনো মন্ত্রিসভা বা পরামর্শ মণ্ডলী ছিল না। উনি নিজ থেকেই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সাম্রাজ্য পরিচালনা করেছেন। সম্রাট জাহাঙ্গীর তার পিতার মতোই পরধর্ম সহিষ্ণু ছিলেন। অন্য ধর্মের মানুষ তার সাম্রাজ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলেন। সম্রাট জাহাঙ্গীর উদার হস্তে দান করেছেন এবং তার রাজদরবারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি থেকে শুরু করে সাধারণ জনগণ এর পর্যন্ত তিনি মুক্ত হস্তে দান করতেন এবং এই দানশীলতার মধ্য দিয়েই তিনি জনগণের নৈকট্য লাভ করার সুযোগ পেয়েছেন। যা বলছিলাম, ব্যক্তি জীবনে সম্রাট জাহাঙ্গীর অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন। তিনি আত্মীয় স্বজন ও স্ত্রী পুত্রদের যথেষ্ট ভালোবাসতেন। পিতার প্রতি অবাধ্যতার জন্য তিনি অনুতাপ করতেন এবং সম্রাট হবার পর আত্মজীবনীতে পিতা সম্পর্কে শ্রদ্ধাপূর্ণ উক্তি করেছেন এবং তিনি নিজের পুত্রকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে স্নেহের বাঁধনে বেঁধেছিলেন বিধায় পরবর্তীতে তার পুত্র বিদ্রোহ করলেও তিনি তাকে মাফ করে দেন। তবে ঐতিহাসিকগণ তার চরিত্রের মধ্যে বিপরীতধর্মী কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করেন। কিছু কিছু ঐতিহাসিক তার ভূয়সী প্রশংসা করলেও বেশ কয়েকজন ঐতিহাসিক তার চরিত্রের সমালোচনা করতেও দ্বিধা করেননি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভিনসেন্ট স্মিথ, আলেকজান্ডার, টরি বেভারিজ প্রমুখ। এই ঐতিহাসিকগণ তার চরিত্রের সমালোচনা করতে গিয়ে বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করেন। ঐতিহাসিক স্মিথ বলেছেন, জাহাঙ্গীরের চরিত্রে নমনীয়তা ও নৃশংসতা, সুবিচার ও খামখেয়ালিপনা উভয় প্রকার গুণাবলীর সমাবেশ দেখা যায়। অর্থাৎ কেউ কেউ বলছেন তার চরিত্রের মধ্যে বৈপরীত্য লক্ষ্য করা
গেছে। অন্যদিকে কিছু ঐতিহাসিক তার চরিত্রের ভূয়সী প্রশংসা করেছেন। তার চরিত্রের প্রশংসাকারী ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরী প্রসাদ, বেনি প্রসাদ, ফ্রান্সিস গ্লাডউইন। ঐতিহাসিক বেনি প্রসাদ বলেন, তিনি সুবিচারক ও দয়ালু ছিলেন। সুবিচারের প্রতি প্রগাঢ় মোহ তার চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সিস গ্লাডউইন বলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রজাদের প্রতি জাহাঙ্গীরের মনোভাব ছিল সদয় ও সহানুভূতিশীল। পরিশেষে বলা যায়, সম্রাট জাহাঙ্গীর ছিলেন একজন ব্যতিক্রমধর্মী মহানুভব শাসক। তার চরিত্রে বিপরীত গুণাবলীর সমাবেশ থাকা সত্ত্বেও অসংখ্য সদ্গুণাবলীতে তিনি ছিলেন গুণান্বিত। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ সম্রাট জাহাঙ্গীরের উচ্ছ্বসিত প্রশংসা করতে গিয়ে বলেন, মুঘল ইতিহাসে একটি অন্যতম আকর্ষণীয় চরিত্র হল জাহাঙ্গীর। এ পর্যায়ে আমরা মুঘল ভারতের ইতিহাসের সবচেয়ে আলোচিত এক মহীয়সী নারীর সম্রাজ্ঞী, যিনি সাধারণ একজন পরিবার থেকে উঠে এসে রাজদরবারে সম্রাজ্ঞীর মর্যাদা লাভ করেছিলেন, এমন একজন মহীয়সী নারী নূরজাহান সম্পর্কে আমরা জানব। নূরজাহানের পরিচয়। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। তার পিতার নাম ছিল মির্জা গিয়াস বেগ। তার আসল নাম মেহেরুন্নেসা, অর্থাৎ সম্রাজ্ঞী নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নেসা। সম্রাজ্ঞী হওয়ার পূর্বে তার অন্য একজন ব্যক্তির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার পূর্বের স্বামীর নাম ছিল আলী কুলি খান, যিনি শের আফগান নামেও পরিচিত ছিলেন, এবং পূর্বের দিকের তার একটি কন্যা সন্তান ছিল, যার নাম ছিল লাভলি বেগম। পূর্বের স্বামী 1607 সালের দিকে জাহাঙ্গীর প্রেরিত একজন সেনাধ্যক্ষের কাছে পরাজিত এবং নিহত হন। পরবর্তীতে জাহাঙ্গীরের সাথে পরিচয় হওয়ার পর 1611 খ্রিস্টাব্দের দিকে তিনি সম্রাট জাহাঙ্গীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ সময়ব্যাপী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সবশেষে 1645 খ্রিস্টাব্দের দিকে তিনি মৃত্যুবরণ করেন। সম্রাজ্ঞী নূরজাহানের কৃতিত্ব নিয়ে আমরা আলোচনা করব। সম্রাজ্ঞী নূরজাহান একজন দূরদর্শী রাজনীতিক ছিলেন। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে একজন সাধারণ ঘরের জন্ম নেয়া, একজন সাধারণ কর্মচারীর পরিবারে জন্ম নেয়া নূরজাহান মুঘল হেরেমে আসার পর তার প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধিমত্তার দ্বারা ধীরে ধীরে দূরদর্শী রাজনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একজন শাসকের আড়ালে থেকে দূরদর্শী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছিলেন। দক্ষ প্রশাসক হিসেবে উনি সম্রাট জাহাঙ্গীরকে
সবসময় সাহায্য সহযোগিতা করতেন। তার পরামর্শক্রমে অনেক ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতেন। তার অন্যতম কৃতিত্বের মধ্যে হলো তিনি একজন শিল্পপ্রেমী ব্যক্তিত্ব ছিলেন, সঙ্গীতকে ভালোবাসতেন এবং স্থাপত্যকলার প্রতিও তার যথেষ্ট অনুরাগ ছিল। নিজ স্থাপত্য পরিকল্পনার উপর ভিত্তি করে তিনি তার পিতামাতার সমাধিসৌধ নির্মাণ করেছিলেন। স্থাপত্যকলার প্রতি তার অনুরাগ থেকেই উনি এমনটা করেছিলেন। তিনি মুঘল শাসনের মধ্যে এমন একজন মহিষী নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করেছিলেন যে অন্য কোনো মুঘল সম্রাজ্ঞী এতটা প্রভাব বিস্তার করতে পারেনি। নারীবাদের উনি পৃষ্ঠপোষকতা করতেন এবং নিজেই ছিলেন সেই পৃষ্ঠপোষক হিসেবে নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছিলেন। নারীদের অধিকার নিয়ে, নারীদের নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠা করার ব্যাপারে উনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি তার রূপ লাবণ্যকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের পোশাক পরিচ্ছদের প্রচলন করেছিলেন। নানা ধরনের সিল্ক এবং কার্পাস বস্ত্র এবং তাছাড়া অলংকার নির্মাণ কৌশল তিনি জানতেন। তার ব্যক্তিত্ব, সৌন্দর্যবোধ মুঘল দরবারকে গৌরবান্বিত করেছিল। এছাড়া তিনি নিজে দৈহিক শক্তিতে বলীয়ান ছিলেন এবং তার তেজস্বিতা ছিল লক্ষণীয়। অনেক ক্ষেত্রে তিনি ঘোড়দৌড় থেকে শুরু করে সম্রাজ্ঞী নূরজাহানের চরিত্র সম্পর্কে জানব। তিনি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী একজন নারী ছিলেন। পরোপকারিতার জন্য তার পরিচিতি ছিল। রাজ ক্ষমতা ব্যবহারের জন্য তিনি স্বামীর উপর প্রভাব বিস্তার করতেন। প্রজা বৎসল একজন নারী শাসক হিসেবেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তার চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল তিনি উচ্চাভিলাষী ও ক্ষমতালোভী ছিলেন এবং তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেটি লক্ষ্য করতে পারি। দক্ষ কূটনীতিবিদ হিসেবেও তাকে আমরা গুণান্বিত করতে পারি, কেননা কৌশল যদি উনি না জানতেন তাহলে কোনোভাবেই উনি হেরেমে প্রবেশ করতে পারতেন না এবং সম্রাজ্ঞীর মুকুট নিজে পরিধান করতে সক্ষম হতেন না।
সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব নিয়ে আলোচনা করবে এবার। নূরজাহান তার সৌন্দর্য এবং প্রজ্ঞা বলে জাহাঙ্গীরের উপর নিম্নোক্ত প্রভাব বিস্তার করেন। তার প্রভাব বলয়ের পরিণামস্বরূপ সম্রাট জাহাঙ্গীর ধীরে ধীরে নূরজাহানের উপর নির্ভরশীল হয়ে পড়েন। রাজদরবারের কক্ষের জানালায় বসে প্রজাদের অভিযোগ শুনে নিজে নিষ্পত্তি করতেন। এই বক্তব্যের দ্বারা বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাব বিস্তার করতেন সম্রাটের উপর। সম্রাটের নামের সাথে তার নামও মুদ্রায় অঙ্কিত হতো। সকল সরকারি ফরমানে জাহাঙ্গীরের পাশাপাশি তার স্বাক্ষরও সিলমোহর থাকত। অর্থাৎ একজন সম্রাট যে ধরনের ক্ষমতা অ্যাপ্লাই করতেন, নূরজাহানও সেই ধরনের ক্ষমতা অ্যাপ্লাই করতেন। তিনি নিজে আত্মীয় স্বজনদের সমন্বয়ে রাজপ্রাসাদে একটি শক্তিশালী দল গঠন করেছিলেন। ক্ষমতা কক্ষিগত করে ধীরে ধীরে তিনি সাম্রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন এবং জাহাঙ্গীরের অন্তরালে সাম্রাজ্যের ক্ষমতা কক্ষিগত করতে থাকেন। ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।